বাংলার মাটিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য জমিদার বাড়ি, যাদের প্রতিটি ইটের গায়ে লুকিয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর সময়ের গল্প। আজ আমরা পৌঁছে গেছি পূর্ব বর্ধমান জেলার বৈদ্যপুর গ্রামে, যেখানে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন নন্দী বাড়ি। একসময় এই বাড়িতে ছিল জমিদারির জৌলস, দুর্গাপুজোর ধুমধাম, অতিথিদের আনাগোনা আর সাংস্কৃতিক আসর। আজ সেই বাড়ি সময়ের সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে রয়েছে। চলুন আজ ঘুরে দেখি বৈদ্যপুর নন্দী বাড়ির অজানা ইতিহাস। চলুন প্রথমেই বৈদ্যপুর অঞ্চলের নামকরণের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। পূর্ব বর্ধমান জেলার কান্না মহকুমায় অবস্থিত বৈদ্যপুর একটি প্রায় 500 বছরের প্রাচীন জনপদ। ঐতিহাসিক জনশ্রুতি অনুযায়ী প্রাচীনকালে এই অঞ্চলের বহু বৈদ্য বা চিকিৎসক পরিবারের বসতি ছিল। চিকিৎসা পেশায় যুক্ত মানুষদের আধিক্যের কারণেই কালক্রমে স্থানটির নাম বৈদ্যপুর হিসেবে পরিচিতি লাভ করে। এছাড়াও অন্য জনশ্রুতি অনুযায়ী যেহেতু এটা বাংলার একটা প্রাচীন জনপদ হিসেবে পরিচিতি লাভ করেছিল, তাই বৈদ্যপুর জুড়ে ছিল প্রাচীন স্থাপত্য। বৈদ্যপুরের কথা এছাড়াও উল্লেখ আছে মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্তের পদ্মপুরাণে। তাছাড়া মনসামঙ্গলের আদি কবি কানাহরি দত্তের কাব্যে কেতকদাস ক্ষেমানন্দের কাব্যেও বৈদ্যপুরের কথা উল্লেখ আছে। মনসামঙ্গলের উল্লেখিত আছে চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরকে কাল নাগিনী দংশন করলে বেহুলা এই বৈদ্যপুরে এসেছিলেন বৈদ্যের খোঁজে, অর্থাৎ চিকিৎসকের খোঁজে। তাই এই জনপদের নাম হয় বৈদ্যপুর। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের উপন্যাসেও আমরা বৈদ্যপুরের নাম এর উল্লেখ পাই। তবে নাম যাই হোক, এই 500 বছরের প্রাচীন জনপদের এখন বর্তমানে নন্দী বাড়ির ইতিহাস সম্বন্ধে আমরা জেনে নেব। চলুন ঘুরে দেখা যাক নন্দী বাড়ির অজানা ইতিহাসগুলিকে। পূর্ব বর্ধমান জেলার একটি ঐতিহাসিক গ্রাম হলো এই বৈদ্যপুর। গ্রামটি বহু পুরানো সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। একসময় এই অঞ্চল ছিল জমিদার ও শিক্ষিত পরিবারের কেন্দ্রবিন্দু। বৈদ্যপুরের নন্দী পরিবার স্থানীয়ভাবে অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী ছিল। গ্রামের মানুষ আজও নন্দীবাড়িকে এলাকার গর্ব বলে মনে করেন। চারপাশের সবুজ প্রকৃতি, পুরানো রাস্তা, গ্রামীণ পরিবেশ সব মিলিয়ে জায়গাটি যেন বাংলার অতীতকে আজও ধরে রেখেছে। নন্দী পরিবার মূলত জমিদার ও সমাজসেবী হিসেবে পরিচিত ছিল। শোনা যায় ব্রিটিশ আমলে এই পরিবার যথেষ্ট প্রতিপত্তি ছিল। জমিদারির পাশাপাশি তারা শিক্ষা, ধর্মীয় অনুষ্ঠান ও সমাজ কল্যাণমূলক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তৎকালীন সময়ে গ্রামের বহু মানুষ এই পরিবারের উপর নির্ভরশীল ছিলেন। চাষবাস, ব্যবসা এবং স্থানীয় প্রশাসনিক বিষয়েও নন্দী পরিবারের প্রভাব ছিল যথেষ্ট। এই বাড়িতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন, যাত্রাপালা, ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হতো। বিশেষ করে দুর্গাপুজো ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। দূর দূরান্ত থেকে মানুষ সেই পুজো দেখতে আসতেন। চলুন এবার দেখে নেওয়া যাক নন্দী বাড়ির অসাধারণ স্থাপত্যগুলি। বাড়ির প্রবেশদ্বারেই চোখে পড়ে প্রাচীন বাংলার জমিদারি স্থাপত্যের ছাপ। উঁচু স্তম্ভ, খিলানযুক্ত বারান্দা, পুরানো দরজা জানলা, বিস্তীর্ণ উঠোন সবকিছু যেন ইতিহাসের জীবন্ত নিদর্শন। বাড়ির অন্যতম আকর্ষণ হলো ঠাকুর দালান। এখানেই একসময় ধুমধাম করে দুর্গাপূজা অনুষ্ঠিত হতো। পুরানো দেওয়ালের নকশা, কারুকার্য আজও সেই সময়ের শিল্প রুচির পরিচয় বহন করে। অনেক জায়গায় সময়ের ক্ষত স্পষ্ট হলেও বাড়িটির সৌন্দর্য এখনও দর্শকদের মুগ্ধ করবে। 1832 থেকে 1835 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত পূজা বাড়িটি ইন্দো অ্যাংলো স্থাপত্য শৈলীতে তৈরি একটি বেশ বড় চত্বর। ভবনটির কেন্দ্রস্থলে একটি কেন্দ্রীয় প্রাঙ্গণ রয়েছে, যার দুই পাশে 22টি স্তম্ভের উপর একটি দোতলা বারান্দা স্থাপিত এবং এর উত্তর প্রান্তে একটি মন্দির রয়েছে, যা এই চত্বরের অনেকের মন্দিরের মধ্যে একটি। এই জায়গাটির আসল নাম রাজবাড়ি, যা নন্দী পরিবারের কুলদেবতা রাজরাজেশ্বরীর নামকরণে নামাঙ্কিত হয়েছে। এর ফলে বিভ্রান্ত সৃষ্টি হয়। অনেকে মনে করেন এটি জমিদার বাড়ির প্রাসাদ। স্থানীয়দের কাছে এটি পূজা বাড়ি নামে পরিচিত। এখানে নন্দী পরিবারের সমস্ত গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান আয়োজিত হয়। পূজা বাড়ির সামনে রাস্তার উল্টো দিকে একটি শুকিয়ে যাওয়া পুকুর থেকে সমস্ত পূজার সূচনা করা হতো। আজও এই ভবনটি দুর্গাপূজা, জন্মাষ্টমী, লক্ষ্মী পূজা এবং কালী পূজার মতো গ্রামের উৎসবগুলির কেন্দ্রবিন্দুতে থাকে। এই নন্দীদের আদি নিবাস ছিল আজকের হালি শহরের কেউটা গ্রামে। পরবর্তীকালে নন্দীদের একাংশ বৈদ্যপুরে চলে এসে বসতি গড়েন।
তাদের ব্যবসার গদি ছিল বর্তমানের কালনা, কলকাতার বড়বাজার এলাকার পোস্তা এবং বেলেঘাটার খাল পোলে ছিল এদের ব্যবসার মূল কেন্দ্রবিন্দু। রাজারহাট অন্তর্ভুক্ত কেষ্টপুরের বারোয়ারি তলায় যে সুপ্রাচীন রাজরাজেশ্বরী মন্দির আছে তা এই নন্দী পরিবারেরই তৈরি। বৈদ্যপুর কমপক্ষে 500 বছরের প্রাচীন জনপদ। এর প্রাচীনত্বের প্রমাণ পাওয়া যায় রাজরাজেশ্বর মন্দির, পূজাবাড়ি, চালা মন্দির, রত্ন মন্দির, নহবতখানা, জমিদার বাড়ি, বৃন্দাবন চন্দ্রের মন্দির, কাছারি বাড়ি, রাসমণ্ডপ প্রভৃতি স্থাপত্যের নিদর্শন দেখে। নন্দীবাড়ির এই অংশটি প্রায় ভগ্নদশা আস্তে আস্তে গ্রাস করে চলেছে। ঘাস, লতাপাতা, গুল্মজাতীয় উদ্ভিদে পরিপূর্ণ হয়ে উঠেছে এই চত্বর। আর এই অংশটির ঠিক ভেতরের দিকে আছে নহবতখানা। এই সরু গলিটা দিয়ে প্রবেশ করলে নহবতখানায় পৌঁছানো যায়। নহবতখানাটি কিন্তু এখনও সাজানো গোছানো সুন্দর করে রাখা রয়েছে। এর দরজার জানলা এবং কড়িকাঠ সবই কিন্তু অক্ষত অবস্থায় আছে। তবে বারান্দায় কিছু পূজার সামগ্রী রাখা হয়েছে। আর ওপরের দিকে তাকালে এখনও কিন্তু জমিদারি জমিদারি ভাব চোখে পড়ার মতো। আর এই নহবতখানা থেকে একটু বেরিয়েই, এই সুবর্ণ সরু গলিটা দিয়ে বেরিয়েই কিন্তু সামনে চোখে পড়ছে বৈঠকখানা। বৈঠকখানাটি হচ্ছে 5টি সুবিশাল উচ্চ স্তম্ভ দ্বারা বারান্দাটি নির্মিত। নন্দীবাড়ির বৈঠকখানার ওপরের স্তম্ভগুলির যে ডিজাইন, সেগুলির সেই সময়কার শিল্প রীতির পরিচয় বহন করে চলেছে। আর সেই সময়ের সামনেই যে লোহার রেলিংগুলোর কাজ আমরা দেখতে পাচ্ছি, সেগুলোও কিন্তু সেই সময়কার আর সেই সময়ের উপযোগী শিল্পরীতির পরিচয় বহন করে চলেছে। এই অংশটা সেইভাবে ব্যবহৃত হয় না বলে পায়রারা নিজেদের মতো করে দখল নিয়ে নিশ্চিন্তে বসবাস করে। চত্বরটি পায়রার বিষ্ঠায় নষ্ট হলেও জমিদারির জৌলসের চিহ্ন কিন্তু মুছে যায়নি। বৈদ্যপুরের রথ উৎসবটি খুব জনপ্রিয়। কমপক্ষে 200 বছরের প্রাচীন বৈদ্যপুরের রথ। তবে রথে জগন্নাথের জায়গায় স্থান পায় রাজরাজেশ্বর ও বৃন্দাবন চন্দ্র। কাঠের তৈরি রথে বেশ কয়েকটি কাঠের পুতুল ঘোড়া রয়েছে। এই রকম কাঠের কারুকার্য করা বড় রথ বাংলা অন্য কোথাও কম চোখে পড়বে। 14 চূড়া রথ বলে এটি খ্যাত। বৈদ্যপুরের রথ বাংলার দারু শিল্পের বিখ্যাত নিদর্শন। পশ্চিমবঙ্গের রথগুলির মধ্যে বৈদ্যপুরের রথ বিশেষভাবে দর্শনীয়। মাহেশের রথ, গুপ্তিপাড়া রথের মতো বৈদ্যপুরের রথও বিশেষভাবে দর্শনীয়। নন্দী পরিবারের তৈরি অষ্টকোণাকৃতি রাসমঞ্চের নির্মাণ শৈলী দেখার মতো। অনেকটা উল্টানো পদ্মের ন্যায় তৈরি। এটা 1836 সালে তৈরি হয়। এখানে প্রতি বছর রাধাকৃষ্ণকে দোলনায় রাখা হয়। এছাড়া এখানে রয়েছে বৃন্দাবন চন্দ্র মন্দির, নাট মন্দির, কুলদেবতা রাজরাজেশ্বর মন্দির, পঞ্চরন্ধ্র শিব মন্দির। তবে এই নন্দীবাড়ির রাজরাজেশ্বরের মন্দির নিয়ে কিন্তু অনেক গল্প আছে। যেহেতু মন্দিরটা খোলা ছিল না, আমরা তথ্যসূত্র অনুযায়ী জানতে পারি মন্দিরের গাতে দরজার মাথায় দেবতার স্বরূপ বর্ণনাটি লেখা রয়েছে শ্বেত পাথরের ফলকে। এই শিলার গায়ে সপ্তচক্র রেখা ছিল, যিনি রাজরাজেশ্বর নামে খ্যাত। আসলে এটি ছিল শালগাম শিলা। এখানকার কোষ্ঠী পাথরের নারায়ণ শিলা চুরি হয়ে যাওয়ার পর অন্য শিলা রাজরাজেশ্বর নামে পূজিত হয়। রূপর সিংহাসনে রাজরাজেশ্বর অধিষ্ঠিত হয়ে আছেন মন্দিরের বেদির উপরে। এইটাও শোনা যায় লোককথা অনুযায়ী 200 বছর আগে নন্দী বংশের জমিদার শিশুরাম নন্দীর স্ত্রী এক রাতে স্বপ্নাদেশ পেলেন একটি নারায়ণ শিলা প্রতিষ্ঠা করলে তাদের ব্যবসা ও জমিদারিতে সমৃদ্ধ আসবে। এবং অলৌকিকভাবে পরের দিন সকালে এক সন্ন্যাসী আসেন। এই সন্ন্যাসী তাদের একটি নারায়ণ শিলা দেন। তিনি কুলদেবতা রাজরাজেশ্বর। সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গেই সোনার সিংহাসনে দেবতা স্থান লাভ করেন এবং উৎসব ও পূজা বেড়ে যায়। রথ, পঞ্চম দোল, রাস উৎসব হতে শুরু করে। জমিদারি দেবতাকে সোনার সিংহাসনে পালকি করে পরিক্রমা করতেন। রাজরাজেশ্বর আছেন নন্দী বংশের কুলদেবতা রূপে পূজিত হয়ে আসছেন। অতীতে সোনার সিংহাসনে থাকতেন, এখন রূপার সিংহাসনে থাকেন নিরাপত্তার জন্য। সারা বৎসর রাস, রথ, পঞ্চম দোল তিনি পালকি করে বাদ্য সহকারে শোভাযাত্রা করে বাইরে বের হন। ঝুলন পূর্ণিমাতেও পূজাবাড়ির ঝুলন উৎসবেও শ্রী বৃন্দাবন চন্দ্রের সঙ্গে ঝুলনে থাকেন।
বৈদ্যপুরের জমিদাররা বৃন্দাবন চন্দ্রের মন্দির, রাজমঞ্চ, দোলমঞ্চ, নয়চূড়া মন্দির, পূজা বাড়ি, কাচারি বাড়ি, বৈঠকখানা, রথ প্রতিষ্ঠা করেছিলেন। এই সবই এখন অধিকাংশ মন্দির এখন জীর্ণ দশাপ্রাপ্ত। এটি হলো বৈদ্যপুরের জোড়া দেউল মন্দির। বৈদ্যপুরের সবচেয়ে বিখ্যাত মন্দির নিঃসন্দেহে জোড়া দেউল, যা দুটি দেউলকে একসাথে জুড়ে দিয়ে তৈরি। এটি পশ্চিমবঙ্গে এক অনন্য নিদর্শন এবং সম্ভবত ভারতের যে কোনো প্রান্তে পাওয়া সবচেয়ে ব্যতিক্রমী মন্দিরগুলোর মধ্যে একটি। প্রধান বড় মন্দিরটি পূর্বমুখী, ছোট মন্দিরটি উত্তরমুখী এবং ভিতর একটি ছোট পাথরের মাধ্যমে সংযুক্ত। মন্দিরের বাইরের দেয়ালগুলি অলঙ্কৃত ইট দিয়ে অত্যন্ত সুন্দরভাবে খোদাই করা। এগুলির বেশিরভাগই জ্যামিতিক ও ফুলের নকশা। তবে প্রধান পূর্বমুখী দেউলের প্রবেশদ্বারের উপরের একটি শিলালিপির দুই পাশে রাম ও রাবণের এক চমৎকার যুদ্ধের দৃশ্য চিত্রিত আছে। এখানকার মূর্তিগুলো এক স্বাভাবিক প্রদায়ে খোদাই করা হয়েছে, যা বিষ্ণুপুরের মতো জায়গায় পরবর্তীকালে নির্মিত মন্দিরগুলোতে পাওয়া এই ধরনের মূর্তিগুলো থেকে বেশ আলাদা। বৈদ্যপুর জোড়া দেউল এই মন্দিরটি 1550 সালে শুভানন্দ পাল দ্বারা নির্মিত হয়েছিল। মূলত এই মন্দিরগুলি বর্গাকার ভিত্তির উপর নির্মিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে পণ্ডিতদের মধ্যে এই নিয়ে বিতর্ক উঠেছে যে জোড়া দেউল আসলে দুটি সংযুক্ত মন্দির কিনা, এবং কেউ কেউ ধারণা করে থাকেন যে ছোট মন্দিরটি জগমোহন বা সৌভাগ্য হিসেবে ব্যবহৃত হতো। মন্দিরটির মূল মূর্তিটি অস্পষ্ট। কিছু স্থানীয় লোক দাবি করেন যে এটি ভগবান কৃষ্ণের ছিল, কিন্তু অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মারাঠারা সেই মূর্তি এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে বাংলার বহু জমিদার বাড়ির মতো বৈদ্যপুর নন্দীবাড়িও হারিয়েছে তার পুরনো জৌলুস। পরিবারের অনেক সদস্য অন্যত্র চলে যাওয়ায় বাড়ির রক্ষণাবেক্ষণ কমে যায়। তবু বাড়ির কিছু অংশ এখনও অতীতের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে। নন্দীবাড়ি শুধু একটি পুরাতন বাড়ি হিসাবে নয়, এটি বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং হারিয়ে যাওয়া জমিদারি ঐতিহ্যের এক জীবন্ত স্মৃতি। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেলেও ইতিহাস কখনো হারিয়ে যায় না। আপনারা যদি এই ধরনের ঐতিহাসিক জমিদার বাড়ি, রাজবাড়ির ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে বাংলার আরেকটি ইতিহাসের সন্ধানে।